আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিএনএন আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব 30 দেশকে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সৈন্যবাহিনী গঠন করবে ইউক্রেন। আরও জানিয়ে দিব সৌদির কাছে শায়েস্তা হবে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কঠোর সতর্কবার্তা। সর্বশেষ জানিয়ে দিব কোটি কোটি ডলার খরচ করে মশা মারতে নেমেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা। পারবে কি তারা ডেঙ্গু ও জিকা রোগ ঠেকাতে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক ঘনিষ্ঠতা নিয়ে বিশেষত রিয়াদের হাতে সম্ভাব্য F-35 যুদ্ধবিমান বিক্রি ও দুই দেশের মধ্যে সিভিল পারমাণবিক সহযোগিতাকে ঘিরে আন্তর্জাতিক মহলে গভীর সমালোচনা চলছে। দীর্ঘদিন ধরে আধুনিক মার্কিন সমরাস্ত্র বিশেষত স্টেলথ প্রযুক্তি সম্পন্ন F-35 যুদ্ধবিমান অর্জনের চেষ্টা করে আসছিল সৌদি আরব। এবার সেই প্রত্যাশা পূরণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ফলে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের আগের দিন ট্রাম্প সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্র সৌদি আরবকে F-35 বিক্রি করতে প্রস্তুত। তার ভাষায়, তারা সেগুলো কিনতে চায় আর তারা আমাদের ঘনিষ্ঠ মিত্র। এই মন্তব্য শুধু দুই দেশের বন্ধুত্বকেই দৃঢ়তর করেনি, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ও কূটনৈতিক সমীকরণের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ইসরায়েলের কিছু সরকারি মহল। যুক্তরাষ্ট্রের বহু দশক ধরে ইসরায়েলের সামরিক প্রাধান্য বজায় রাখার একটি স্পষ্ট নীতি রয়েছে, যা প্রথম গ্রহণ করা হয় 1968 সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সময়। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ থাকে ইসরায়েলকে আঞ্চলিক যে কোনো জোটের তুলনায় সামরিকভাবে এগিয়ে রাখার। তাই সৌদি আরবের হাতে অত্যাধুনিক F-35 পৌঁছানোর সম্ভাবনা ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে শুধু যুদ্ধবিমানই নয়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা কেন্দ্রবিন্দু হল সিভিল পারমাণবিক সহযোগিতা। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের বক্তব্য অনুযায়ী দুই দেশ শীঘ্রই একটি দীর্ঘমেয়াদী পারমাণবিক চুক্তির ভিত্তি গড়ে তুলতে পারে। প্রতিবেদনে জানা গেছে ওয়াশিংটন সৌদিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের প্রচলিত 123 এগ্রিমেন্ট অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা ও সামরিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে সৌদি আরব এখনও এসব শর্ত পুরোপুরি মেনে নিতে রাজি হয়নি। তারা জানিয়েছে ভীষণ বিশ্ব 30-এর লক্ষ্য পূরণে পারমাণবিক জ্বালানি ও প্রযুক্তি তাদের জন্য অপরিহার্য। তাই তারা বিস্তৃত সমঝোতার পক্ষে, যা ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থার রূপান্তরে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সম্ভাব্য সহযোগিতা বাস্তবায়িত হলে এটি শুধু দুই দেশের সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে না, বরং মধ্যপ্রাচ্যের শক্তি রাজনীতির দীর্ঘমেয়াদী গতিপথেও পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্রের ভূমিকাও নতুনভাবে মূল্যায়িত হবে। বিশেষত চীন ও রাশিয়ার প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি স্ট্র্যাটেজিক সহায়তা ও আর্থিক সহযোগিতা ওয়াশিংটনের জন্য নতুন ভারসাম্য তৈরি করবে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের বর্তমান নীতি ও হামলাগুলো শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংস করছে না, বরং তুরস্ক সহ গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলছে। এরদোগান এক জনসভায় বলেন, ইসরায়েল সিরিয়া ও গাজায় যে ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তা আর সহ্য করা হবে না। তুরস্ক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, প্রয়োজনে শক্ত প্রতিক্রিয়া জানাতে আমরা প্রস্তুত। তিনি আরও বলেন, তুরস্ক কখনোই প্রতিবেশী অঞ্চলে একতরফা আগ্রাসন মেনে নেবে না, বরং নিরীহ মানুষের উপর হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও ইসরায়েলের প্রতি কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি জানান, তুরস্ক ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ও লজিস্টিক নিষেধাজ্ঞা আরম্ভ করতে শুরু করছে। তুরস্কের বন্দরগুলোতে ইসরায়েলি জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, আর ইসরায়েলমুখী অস্ত্র বা সামরিক সরঞ্জাম বহনকারী কন্টেইনারের ট্রানজিটও বন্ধ করে দেওয়া হয়েছে। ফিদান জোর দিয়ে বলেন, আমরা চাই ইসরায়েল মানবিক আইন মেনে চলুক। তারা যদি তাদের আচরণে পরিবর্তন না আনে, তাহলে আরও বড় পদক্ষেপ নিতে তুরস্ক বাধ্য হবে। এছাড়া তুরস্ক তার আকাশ সীমায়ও কঠোর বিধিনিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি বা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত ইসরায়েলি উড়োজাহাজের জন্য তুর্কি আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে আঙ্কারা। যদিও বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে সীমিত কিছু ছাড় দেওয়া হয়েছে, তবুও সিদ্ধান্তটি দু দেশের সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে। শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা নয়, তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে আইনি উদ্যোগও গ্রহণ করেছে।
ইস্তানবুলের প্রসিকিউটর অফিস গাজায় হামলাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করে ইসরায়েলের প্রাক্তন ও বর্তমান কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা এবং সরকারি ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। তুরস্ক ঘোষণা করেছে আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে তারা সক্রিয় ভূমিকা রাখবে। আঙ্কারার এই কঠোর অবস্থানের ফলে কিছু আন্তর্জাতিক মহল ধারণা করছে যে তুরস্ক মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক প্রভাব পুনরায় শক্তভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। বিশেষ করে গাজায় দীর্ঘদিনের মানবিক সংকট ও ব্যাপক হতাহতের ঘটনায় আঙ্কারা বারবার ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছে। তুর্কি নেতৃত্ব মনে করে আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না, তাই তুরস্ক নিজ উদ্যোগে কঠোর নীতি ঘোষণা করেছে যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ে। তুরস্ক জানিয়ে দিয়েছে ইসরায়েল যদি তাদের সামরিক অভিযান ও বিতর্কিত নীতি বন্ধ না করে তাহলে আঙ্কারা আরও বিস্তৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করার মতো পদক্ষেপ নিতে পারে। তুরস্কের শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন গাজায় মানবিক বিপর্যয় বন্ধ হওয়া পর্যন্ত তাদের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। এরপর জানাবো, ইউক্রেন তার সীমান্ত রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন একটি যৌথ সৈন্যবাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছে। ইউক্রেনের সামরিক সূত্রে জানা গেছে মোট 30টি দেশ এই উদ্যোগে অংশগ্রহণ করবে, যেখানে সদস্য দেশগুলো বিভিন্ন ধরনের সামরিক সাহায্য এবং প্রশিক্ষণ সরবরাহ করবে। এই বাহিনীকে মূলত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংযুক্ত করে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন রোধ করার জন্য ব্যবহৃত হবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বাহিনীর আকার এবং কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে। সদস্য দেশগুলো থেকে ন্যায্য পরিমাণ সেনা এবং যুদ্ধ সরঞ্জাম যোগ করা হবে। একই সঙ্গে প্রশিক্ষণ, সামরিক কৌশল এবং গোয়েন্দা তথ্য বিনিময়েও এই যৌথ বাহিনীর মূল উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানান এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এটি শক্তিশালী বার্তাও। জাতিসংঘের সূত্রে জানা গেছে ইউক্রেনের এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে নেটো ও পশ্চিমা মিত্ররা জানিয়েছে এটি রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউক্রেনের সামরিক মুখপাত্র বলছেন, আমরা চাই বৈশ্বিক অংশীদাররা একসাথে দাঁড়া। একটি যৌথ বাহিনী আমাদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াবে এবং রাশিয়াকে প্রতিরোধের সংকেত দেবে। ইউক্রেনের এই নতুন উদ্যোগের ফলে রাশিয়ার প্রতিক্রিয়া কেমন হবে তা এখনও স্পষ্ট নয়। কিয়েভের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ মোকাবিলায় এই যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তারা বলেন বাহিনীটি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং হাইটেক যুদ্ধ সরঞ্জাম, ড্রোন এবং গোয়েন্দা তথ্য বিনিময়েও সহায়তা করবে। ইউক্রেনের প্রেসিডেন্টও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে যৌথ বাহিনীর গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শুধু আমাদের দেশের জন্য নয়, পুরো ইউরোপীয় স্থিতিশীলতার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাহিনী আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে একত্রিত হয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রেসিডেন্ট আরও যোগ করেন এই উদ্যোগ একটি প্রতিরক্ষা তহবিল এবং সামরিক প্রশিক্ষণ কাঠামোর সঙ্গে যুক্ত, যা রাশিয়ার যে কোনো আগ্রাসন মোকাবেলায় কার্যকর হবে। এর আগে ইউক্রেন নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করেছে। নতুন যৌথ বাহিনীকে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও বড় এবং সুসংগঠিত আকার গঠন করা হবে। বিশেষজ্ঞরা মনে করেন এটি রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংকেত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন 30টি দেশের সমর্থন নিয়ে গঠিত এই বাহিনী ইউক্রেনকে কেবল প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে না, বরং রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপও বৃদ্ধি পাবে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ডেঙ্গু এবং জিকা রোগের সংক্রমণ রোধে ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছে। দেশটির ফেডারাল স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় সরকার বড় আকারে মশা নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেছে, যার জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় নতুন প্রযুক্তি, রাসায়নিক পদার্থ, ড্রোন ও উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন যদিও উদ্যোগটি অত্যন্ত জোরালো, তবু রোগ নিয়ন্ত্রণে তার প্রভাব কতটা কার্যকর হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে বীজাণু বহনকারী মশার সংখ্যা কমানো। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে ডেঙ্গু এবং জিকা রোগের প্রধান বাহক এডিস মশা,
এই মশার বিস্তার রোধ করতে ফেডারাল সরকার বিশেষ প্রজেক্টর মাধ্যম সব অরিজিনাল জলাশয়, খোলা পুকুর এবং শহরে এলাকায় জমে থাকা জন অপসারণে বিশেষ নজর দিচ্ছে। এছাড়াও মশা সংক্রান্ত জৈব পদার্থ ও রাসায়নিক ব্যবহার করে তাদের সংখ্যা সীমিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোন এবং জিপিএস প্রযুক্তির ব্যবহার এক নতুন দিক হিসেবে প্রকল্পে যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসন এই ড্রোনগুলোর মাধ্যমে মশার বসবাস এবং ডিম পাড়ার স্থান শনাক্ত করবে। সেই তথ্য ব্যবহার করে টার্গেটেড রাসায়নিক স্প্রে এবং বীজাণুনাশক পদার্থ প্রয়োগ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি প্রথাগত মশা নিয়ন্ত্রণ পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর হতে পারে। প্রকল্পটি শুধু মশা সংক্রান্ত সমস্যা মোকাবেলায় নয়, বরং জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতেও কাজ করছে। স্কুল, হাসপাতাল এবং কমিউনিটি সেন্টারগুলোতে ডেঙ্গু ও জিকু রোগের ঝুঁকি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা প্রচারণা চালানো হচ্ছে। সিডিসির একটি মুখপাত্র জানিয়েছেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির যৌথ প্রয়োগ আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তবে এই প্রকল্পের চ্যালেঞ্জও কম নয়। মশার প্রজাতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের দ্রুত পুনরুৎপাদন ক্ষমতা প্রকল্পের সাফল্যকে সীমিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন মশা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে সংখ্যার উল্লেখযোগ্য হ্রাস ও সংক্রমণ রোধ করা সম্ভব। একই সঙ্গে রাসায়নিক পদার্থের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, যা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। এর আগে দক্ষিণ আমেরিকার কিছু দেশও মশা নিয়ন্ত্রণে বড় ধরনের উদ্যোগ নিয়েছে, যেখানে জিন সম্পাদিত মশার ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকল্পে সেই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিরও সমন্বয় করা হচ্ছে। এই প্রযুক্তি মশার প্রজনন হ্রাস করতে এবং রোগের সংক্রমণ কমাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।